আজকের গল্প জানালায় এক স্কন্ধ কাটা। রচনা সুনীল গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প জানালায় এক স্কন্ধ কাটা। আমাদের মামার বাড়ির গ্রামে একটা পাখি সারা রাত ডাকে। সেটা চোখ গেল পাখি। আরও কয়েকটি পাখি মাঝে মাঝে ডেকে ওঠে। দিনের বেলা তাদের ডাক শোনা যায় না, শুধু রাত্রির বেলায় তাদের ডাক শোনা যায়। মামার বাড়ির সেই গ্রামের নাম বাতাসপুর। নন্দুমামা বলেন সেই গ্রামের আসল নাম বাতাসাপুর। সেখানে ভালো বাতাসা তৈরি হয়। লোকের মুখে মুখে নামটা বদলে গেছে। আমার অবশ্য বাতাসপুর নামটাই খুব পছন্দের। বাতাসপুর গ্রামটা ভারী সুন্দর। কাছাকাছি রেল স্টেশন নেই, সরাসরি কোনো বাসও যায় না, যাওয়া আসার বেশ অসুবিধে। সেই জন্যই বোধহয় গ্রামটা এখনো সুন্দর আছে। মুর্শিদাবাদের নবাবগঞ্জ স্টেশনে নেমে আরও খানিকটা যেতে হয় নৌকায় চেপে। নদীর নাম শিবগঙ্গা। খুব ছোট নদী, গঙ্গার সঙ্গে কোনো মিলই নেই। সেই নৌকা চাপাটাই আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। প্রায় 2.5 ঘন্টা পরে পৌঁছাতাম মামার বাড়ির ঘাটে। একসময় এই গ্রামে মুর্শিদাবাদের নবাবদের কয়েকটি বড় বড় বাড়ি ছিল। নবাব বংশের লোকেরা এখানকার জঙ্গলে শিকার করতে আসতেন, তাই এই বড় বাড়িগুলোকে বানিয়েছিলেন। এখন শিকার টিকার সব বন্ধ, বাড়িগুলোও ভেঙে চুরে গেছে, তবে জঙ্গলটা কিন্তু এখনো আছে। মামার বাড়িটাও বেশ বড়, তবে লোকজন প্রায় কেউই থাকে না। একমাত্র নন্দু মামা ছাড়া অন্য সব মামারা থাকেন শহরে। নন্দু মামা একলাই বাড়িটা আঁকলে রেখেছেন। এই বাড়িতে আমার মায়ের ছোটবেলা কেটেছে, তাই মা মাঝে মাঝে আমাকে নিয়ে এখানে বেড়াতে আসেন। আমার ছোট বোন মিনিও সঙ্গে থাকে। এত বড় বাড়ি, কত ঘর খালি পড়ে আছে। আমার ইচ্ছে করলে যে কোনো ঘরে থাকতে পারি। আমি দুপুরবেলা সব ঘর ঘুরে ঘুরে দেখি। সন্ধ্যের পর কেমন যেন একটু গা ছমছম করে আমার। একদিকের বারান্দা থেকে দেখা যায় নদীটা, অন্যদিকের একটা ঘরের জানালা দিয়ে দেখেছি জঙ্গল। ওই জঙ্গলের ভেতরে কখনো যাইনি। মনে মনে নানা ধরনের প্রশ্ন জাগে। মনে হতো ওর মধ্যে বোধহয় ভাগ লোকরা লুকিয়ে থাকে। মা অবশ্য বলেছিলেন ওসব আর এখন কিচ্ছু থাকে না, বড়জোর কয়েকটা হরিণ আর খরগোশ থাকতে পারে। নন্দু মামা অবশ্য উল্টো কথা বলেন। তিনি বলেন ওই জঙ্গলে ভূত আছে, তাই তো কেউ ভয়ে আর জঙ্গলের মধ্যে যায় না। মা ধমক দেন, নন্দু, তুই ছোট ছেলেদের বাজে কথা বলে ভয় দেখাবি না। ভূত আবার কি, ফাট। নন্দু মামা বললেন, ছর্দি, তোমার মনে নেই ওই জঙ্গলের মধ্যে কত বড় একটা কবরখানা আছে? ওরে বাপ রে বাপ, একবার আমি ভুল করে। মা বললেন, কবরখানা থাকলেই বাকি, কবর থেকে কেউ ভূত হয়ে উঠে আসতে পারে না। তোর মতন ভিতুরাই শুধু ওসব বিশ্বাস করে। নন্দু মামা বললেন, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। একটুক্ষণ চুপ করে থাকো। রাত্রিরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা বসেছি নন্দু মামার ঘরে। নন্দু মামা উঠে গিয়ে দক্ষিণের দুটো জানালা খুলে দিলেন। আমরা চুপ করে বসে রইলুম 1-2 মিনিট। কিছুই শোনা গেল না, শুধু অনেক দূরের একটা চোখ গেল পাখি ডাকছে। মা বললেন, কি হলো রে? নন্দুমা বলে, আর কিছুক্ষণ চুপ করে বসে থাকো, আমি একটু আগেই একবার শুনেছি, আবার শোনা যাবে। কথা না বলে আমরা চুপ করে বসে রইল। নিস্তব্ধ রাত। এখানে গাড়ি টাড়ি চলে না, কোনো শব্দই নেই।
মা বিরক্ত হয়ে ধ্যাৎ, ইয়ার কি হচ্ছে আমাদের সঙ্গে, তাই না? চল শুতে যাই। মিনি এর মধ্যেই ঘুমে ঢুলছে। আমি আর মামা উঠে পড়ে দরজার কাছে গেছি। অমনি একটা কি যেন ডেকে উঠল খানিকটা দূরে। নন্দু মামা উত্তেজিতভাবে বললেন, ওই তো, ওই তো। মা বড় কুঁচকে বললেন, ওই তো মানে কি? ওটা বোধহয় একটা পাখি। নন্দু মামা বললেন, হ্যাঁ পাখি তো। পাখিটা কি বলুন তো, বুঝলে না? না, পাখিটা কি বললো তা বুঝলে না? মা বললেন, পাখি আবার কি বলবে? পাখি কত রকম ডাকে, তার কি আমরা বুঝি? নন্দু মামা বললেন, ওই পাখিটা 3 বার ডাকে, আবার ডাকবে, এবার মন দিয়ে শোনো। সত্যি পাখিটা আবার 2বার ডেকে উঠল। নন্দু মামা বললেন, এবার বুঝলে? পাখিটা বলছে, একটা খতম, একটা খতম। ওটা একটা খুনির আত্মা, পাখি উড়ে বেড়ায়। মা এবার রাগ করার বদলে হেসে ফেললেন। নন্দু মামা আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কী রে নীলু, তুই বুঝিসনি? পাখিটা বলছে একটা খতম, একটা খতম। আমার মনে হলো সত্যিই তো, যেমন চোখ গেল পাখিটা স্পষ্ট বলে চোখ গেল, তেমনি পাখিটাও তো ডাকলো একটা খতম, একটা খতম। আমার শরীরে একটা ভয়ের ঝাঁকুনি লাগলো। খুনির আত্মা। মা হাসতে হাসতে বললেন, তাই নাকি? পাখিটা ওই কথা বলছে? ওটা তো একটা পেঁচার ডাক। খুব বড় সাইজের পেঁচাকে আমরা বলি হুতুম পেঁচা। ওর ডাকে ঘুট ঘুটুম, ঘুট ঘুটুম। তাই শুনে মনে হলো একটা খতম। পাখি কখনো মানুষের মতো কথা বলে? নন্দু মামা বললেন, হ্যাঁ বলেই তো। চোখ গেল পাখিটা ঠিক মানুষের মতোই তো চোখের কথা বলে চেঁচায়। মা বললেন, মোটেও ওরা চোখ গেল বলে না, ওটা আমাদের কল্পনা। পাটনা কিংবা দিল্লিতে ওই পাখিকেই বলে পিউ কাহা, ওরা তাই শোনে। সাউথ ইন্ডিয়ায় হয়তো আরও কোনো নামেই আছে। এরপর শুনে দেখবি, মনে হবে চোখ গেলোর বদলে পিউ কাহা বলছে। মা আমার দিকে ফিরে বললেন, ট্রেনে যাওয়ার সময় মনে হয় না যে ট্রেনের চাকা কথা বলছে? মনে হয় বলছে, গোবিন্দপুর আর কত দূর, গোবিন্দপুর আর কত দূর। সত্যিই কি তাই বলে, না আমরা কল্পনা করে এগুলো ভাবি? আমি বললাম, একবার আমার মনে হয়েছিল রেলের চাকা বলছে, আর পারি না, আর পারি না। মা বললেন, তবে আমরা যখন যেমন ভাবি তেমনই মনে হয়। আসলে পাখিও কিছু বলে না, ট্রেনের চাকাও কিছু বলে না। নন্দু মামা তবুও হার না মেনে বললেন, ওই পাখিটা তাহলে দিনের বেলা ডাকে না কেন? শুধু রাত্রিতেই শোনা যায়। মা বললেন, তুই গ্রামে থাকিস তাও জানিস না? তার কারণ পেঁচারা দিনের বেলায় ডাকে না। দিনের বেলা ওরা চোখে ভালো করে দেখতে পায় না, তাই কোনো এক জায়গায় লুকিয়ে চুপটি করে বসে থাকে, অন্ধকার হলে বেরোয়। নন্দুমামা চুপ করে গেলেন বটে, কিন্তু মায়ের কথা পুরোপুরি মেনে নিতে পারলেন না। রাত্রিরে বিছানায় শুয়ে আমি আরও কয়েকবার সেই পাখিটার ডাক শুনলাম। একবার মনে হয় মায়ের কথাটাই ঠিক, পাখিটা ডাকছে ঘুটঘুটুম। আবার মনে হয় না তো, পরিষ্কার বলছে একটা খতম, একটা খতম। পরদিন সকালে মা বললেন, তুই কাল ঘুমের মধ্যে খুব ছটফট করছিলি কেন রে? ভয়ের স্বপ্ন দেখছিলিস বুঝি? আমি বললাম, কই মনে নেই তো। মা বললেন, অনেক স্বপ্নই মনে থাকে না। নন্দুটা ফের মাথার মধ্যে আজে বাজে কথা ঢুকিয়ে দিয়েছে, তাই ভয়ের স্বপ্ন দেখতে পারিস তুই। সময় সময় মনে রাখবি, পাখিরা কখনো ভূত হয় না। সব সময় এই কথা মনে রাখবি, পাখিরা কখনোই ভূত হয় না। আজ তুই আর আমি এক জায়গায় বেড়াতে যাবো, একটা সুন্দর জায়গায়। সকালবেলা লুচি আর আলুর দম আর বেলের পানা খাওয়া হলো। এর মধ্যে লুচি আর আলুর দম খুব ভালো, কিন্তু বেলের পানা আমার একদম
একদম পছন্দ হয় না, তবুও খেতে হলো। মা বললেন, জুতো পরে নে, আমরা বেরোবো। মিনিকে তো রেখে যাওয়া যাবে না, সে আগে থেকেই তৈরি। নন্দবাবা জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ ছোটদি? মা বললেন, তোর এখন জানাবার দরকার নেই, ফিরে এসে সব বলবো। নন্দবাবা বলল, রঘুকে সঙ্গে নিয়ে যাও। মা বললেন, আর কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে না, আমি কি রাস্তা হারিয়ে ফেলবো নাকি? মা এই গ্রামে বড় হয়েছে, সব কিছুই চেনেন, অনেক লোক মাকে চেনেন, ডেকে কথা বলে। আমরা হাঁটতে লাগলাম নদীর ধার দিয়ে, সরু পথ, কিন্তু কাদা টাদা নেই। মা আমাদের গাছ চেনাতে লাগলেন, কোনটা কদম ফুলের গাছ, কোনটা কৃষ্ণচূড়া, এক একটা বড় ঝাঁকড়া বট গাছ। মা বললেন, এক সময় এখানে অনেক শেয়াল থাকতো, এখন আর শেয়াল দেখা যায় না। আর এই গাছের কোটরে থাকতো তক্ষক। তক্ষক কাকে বলে জানিস তো? লোকে বলে সাপ, আসলে কিন্তু সাপ নয়, গিরগিটির মতন একটা প্রাণী, অনেক বড়। সেটা আবার ডাকতো তক্ষ তক্ষ করে। খুব ছোটবেলায় সেই ডাক শুনে ভয় লাগতো, পরে যখন জেনে গেলাম যে সাপ গল্প নয়, সাপেরা তো ডাকতেও পারে না, তখন আর ভয় লাগে না। এক জায়গায় দুটো বক বসে আছে জলের ধারে, আর একটা খুব সুন্দর পাখি, তার পালকের অনেক রং, ওপরে ঘুরছে আর কি রি 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 করে ডাকছে। মা বললেন, ওটা মাছরাঙা। ওপর থেকে দেখে দেখে হঠাৎ এক সময় চুপ করে জলে ডুবে ছোট মাছ ধরে। ওর ডাকটা শুনে তোর কি মনে হয় রে নীলু? আমি বললাম, কি রি 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 রি। মা বললেন, কে? তখনই মা বলছেন, কেউ কেউ বলে এটা হি 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 হি, পেতনিদের হাসির মতো। একবার আমার এক জ্যাঠামশাইকে এক মেঘলা দিনে পেতনি তাড়া করেছিল। উনি ছিপ নিয়ে মাছ ধরতে এসেছিলেন। পেতনিটি বলল, মাছ দে মাছ দে, হি 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 হি। আমি বললাম, সত্যিই পেতনি তাড়া করেছিল? মা বলল, ধ্যাৎ, পেতনি বলে আবার কিছু আছে নাকি? নিশ্চয়ই মাথার উপর ওই একটা মাছরাঙা পাখি ডেকে উঠেছিল, তাতেই জ্যাঠামশাই মাছের চুপড়ি ফেলে টেনে দৌড়। আগেকার দিনের লোকে বেশি বেশি ভয় পেতেন। মিনু একটু আগে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, হঠাৎ এক জায়গায় থেমে গিয়ে দৌড়ে ফিরে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা, ওটা কি ডাকছে? মিনি বলল, ওই যে খট খট খট। সত্যি সেরকম একটা শব্দ শোনা গেল, কিন্তু কোথা থেকে ডাকটা যে আসছে তা কিছুই বোঝা যাচ্ছে না, অথচ ডাকটা বেশ জোর। মা বললেন, তোরা তো গ্রামে থাকিস না, তাই এসব কিছু জানিস না। ওটা তো কোলা ব্যাঙ। কোলা ব্যাঙ বেশ বড় সাইজের ব্যাঙ। ওই ডাকটার জন্যে ওদের অনেক সাহেব ব্যাঙও বলে। সেই যে একটা ছড়া আছে, খোকা গেল মাছ ধরতে বড় নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। কোলা ব্যাঙের ডাক তো শুনলি, আর ওই দেখ গাছের ডালে একটা চিল বসে আছে। হাঁটতে হাঁটতে এক সময় আমরা পৌঁছে গেলাম জঙ্গলের ধারে। মা জিজ্ঞাসা করলেন, কিরে, এবার ফিরতে চাস তো নাকি? জল তেষ্টা পেয়েছে? মায়ের সঙ্গে বেড়াতে যেতে এত ভালো লাগছে যে ফেরার কথা একবারও মনে হয়নি। মিনিও বলল, না, এখন ফিরবো না, জল তেষ্টা পায়নি। মা বললে, চল তাহলে আরও একটা জিনিস দেখাই। এবার পাশের একটা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। একটা ভাঙা লোহার গেট, তার দুপাশে পাঁচিলও ভেঙে পড়েছে। সেই গেট দিয়ে ঢুকে মা বললেন, এটা কি বল? এটা তো সেই কবরখানা, আগে নবাব বংশের লোকেদের এখানে কবর দেওয়া হতো, অনেক দিন ব্যবহার হয় না। এখানে সহজে কেউ আসেও না। চতুর্দিকে ছড়ানো অনেক কবর, মাঝে মাঝে পাথর পোঁতা,
কোনো কোনো পাথরে কিন্তু লেখাও ছিল। এখানে যে অবস্থা, এখন ঠিক সেইভাবে লেখাগুলো পড়াও যাচ্ছে না, অস্পষ্ট হয়ে গেছে। মা বললেন, মানুষ মারা গেলে তার দেহকে মাটির তলায় কবর দিলে তা আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যায়, শুধু হাড়গুলো অনেক দিন থাকে। তাই থেকেই মানুষের ধারণা ওই হাড়ের কঙ্কাল বুঝি মাঝে মাঝে মাটি ঠেলে উপরে উঠে আসে, ভূত হয়ে ভয় দেখায়। আসলের লোকেরা মিছিমিছি ভয় পায়। সেই ভয় ভাঙাবার জন্য এখানে রাত্রিতে আসতে হয়। কয়েকদিনে এলেই বোঝা যায় কঙ্কাল টঙ্কাল কিচ্ছু নয়, ঘুরে বেড়ায় না, ভয়ও আর থাকে না। মিনি জিজ্ঞাসা করলেন, মা তুমি কখনো এখানে রাত্রিতে এসেছো? মা বললেন, আমার যখন 12 বছর বয়স, এই নীলুর মতন, তখন একবার মামিদের সঙ্গে বাজি ফেলে রাত্রিরে এসেছিলাম এখানে। মামাকে সেবার একটা ক্যামেরা কিনে দিয়েছিল, পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম বলে। সেই ক্যামেরাটা এনেছিলাম ভূত দেখলেই ছবি তুলব বলে। প্রায় 2 ঘন্টা বসেছিলাম। শেষ পর্যন্ত কিসের ছবি তুললাম বলতো? দুটো শেওয়ালের। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কোনো ভূতের ছবি তুলতে পারেনি। কেন তুলতে পারেনি? কারণ ভূত বলে কিছুই নেই, যে সবই মনের ভুল। আজ এই পর্যন্ত। শুনতে থাকুন পরবর্তী গল্পের পরবর্তী অংশ, শুনতে থাকুন।